পরীক্ষা যেটা আছে নতুন ভাবে কেউ দিচ্ছ না, তোমরা সকলেই পরীক্ষা দেওয়ার তোমাদের এক্সপিরিয়েন্স আছে এবং সবাই ঠিকঠাক করে এক্সাম দিয়েছো। এবং তোমাদের অনেক অনেক স্টুডেন্ট আছে যারা 70, 72, 60, 65 করে এসছে, নর্মাল যে এসআই এর এক্সাম হয় বা কনস্টেবল এক্সাম হয় সেগুলো করে এসছো। তোমাদের ফার্স্ট অফ অল বলবো, যেহেতু তোমাদের ম্যাথ রয়েছে, জিকে রয়েছে, রিজনিং রয়েছে, ফিজিক্স রয়েছে এবং ফিজিক্সের সাথে কম্পিউটারটা রয়েছে তোমার, ঠিক আছে। ফার্স্ট অফ অল তুমি ট্রাই করবে এক্সাম হলে গিয়ে নিয়ে আগে ট্রাই করবে তুমি জিকেটা করার। তুমি ম্যাথে ভালো, কেউ ম্যাথে বিএসসি রয়েছে, কারো কারো এমএসসি রয়েছে, এমন এমন স্টুডেন্ট আছে যে কলকাতা ইউনিভার্সিটি থেকে এমএসসি করা আছে ম্যাথে, ঠিক আছে। তা সত্ত্বেও তোমার ম্যাথটা শুরু করাটা প্রথমে অসুবিধা হয়ে যাবে। কেন অসুবিধা হয়ে যাবে? কারণ ম্যাথের ক্ষেত্রে তোমার 11, 12 এর ম্যাথ, এটা তো আর ক্লাস 10 এর ম্যাথ না, না যে নর্মালি তুমি শুরু করে দেবে দিয়ে মনে মনে অঙ্ক করা যাবে, সেরকম ভাবে হবে না। তোমার ম্যাথটা এক একটাকে করতে হবে। দুই একটা অঙ্ক আছে যেগুলো করতে পারবে, যে কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে যদি দিয়ে দেয় একটা একই ইকুয়েশন, যদি বলে যে এদের দুটো যে বীজের গুণফল কত বা দুটো বীজের গুণফল এত হলে এবং বীজ দুটো সমান হলে বীজটা কত, বীজের মান কত, সেই ধরনের কোয়েশ্চেন গুলো যেগুলো আছে সেগুলো মুখে মুখে করা যায়, কোনো প্রবলেম নেই। কিন্তু ফার্স্ট অফ অল প্রথমে ম্যাথ একটা যখন হয়ে যাবে না, তুমি যখন একটা ম্যাথ করতে পারলে তখন তোমার মনে হবে যে ম্যাথটাও ভালো পাচ্ছি, আর একটা পরেরটা করে নি। তখন তুমি পরের ম্যাথটা করবে, দিয়ে পরেরটাও যদি ইজি হয়ে যায় তখন তুমি ম্যাথের পিছনেই পুরোপুরি টাইমটা ডিভোট করে দেবে। আর দিয়ে এইটা যদি করে দাও তখন তুমি দেখবে, এক তো ফার্স্ট অফ অল ঘড়ি এখন পড়া বন্ধ করে দিয়েছে অনেকে। অনেকে তোমাদের মধ্যে হয়তো যদি ওই যে যতগুলো স্টুডেন্ট আছে, তোমরা যদি 40 জন পরীক্ষা দিতে যাও, 40 জনের মধ্যে হয়তো 20 জন ঘড়ি নিয়ে যাবে বা 20 জন ঘড়ি নিয়ে যাবে না, এমন আছে হয়তো, বা 10, 12 জন হয়তো ঘড়ি নিয়ে যাবে। কারণ ঘড়ির চলটা এখন উঠেই গেছে, ঘড়ি যদি নিয়ে যেতে হয় তাহলে হয়তো অন্য কারোর কাছ থেকে চেয়ে নিয়ে যাবে। ঘড়ি এলাও নাই তো? না, অ্যানালগ ঘড়ি আছে, এমন নর্মাল ঘড়ি যেসব আছে, কেসিও টেসিও যে ঘড়ি হয় সেগুলো পাবে, কোনো অসুবিধা নেই, অ্যানালগ ঘড়ি চলবে তোমার। তো সেই ক্ষেত্রে ম্যাথটা প্রথমে শুরু করবে না, ম্যাথটা শুরু করলে ওই অসুবিধা হয়ে যাবে যে তুমি ম্যাথ পারবে, এমন একটা ম্যাথ থাকবে না যেটা তুমি পারবে না, প্রতিটা ম্যাথেই থেকে 17টা মার্ক তোমার নর্মালি এমনই হয়ে যাবে যে তুমি খুব সামান্য এফোর্ট লাগাতে হবে। ম্যাথটা গিয়ে শুরু করলেই তোমার সেখানটাতে তুমি টাইমটা নষ্ট করবে। ফার্স্ট অফ অল গিয়েই তোমার অ্যাটেম্প থাকবে যে আমি জিকেটা করবো, যতটা সম্ভব জিকেটা করবো, 10 থেকে 15 মিনিটের যুদ্ধে যতগুলো সম্ভব ততগুলো করবো, ঠিক আছে। এবং তারপর তুমি রিজনিংটা করবে, রিজনিংটা একটু সহজতর হয় তার চেয়ে বেশি। এবং তারপর ফিজিক্স কম্পিউটার করলে এবং লাস্টে ম্যাথ, এবং ফিজিক্স কম্পিউটার এবং ম্যাথ যেটা আছে সেই দুটোর মধ্যে তুমি চুজ করতে পারো যে কোনটা হিসাবে করবে। ফার্স্ট অফ অল প্রথমে গিয়েই তুমি জিকে করবে না, আর তুমি প্রথমে গিয়ে এক্সাম হলে এমন কোয়েশ্চেন শুরু করবে যে কোয়েশ্চেনটা তুমি পারো। প্রথমে এমন এমন কয়েকটা কোয়েশ্চেন করবে, যে 3-4টা এমন কোয়েশ্চেন করবে যেগুলো তুমি পারো এবং যেগুলোতে তোমার শিওর শট, যেগুলো জানো তুমি এগুলো আমার কোনোদিন ভুল হবে না, সেই সব কোয়েশ্চেন গুলো করবে। কারণ 3-4টা কোয়েশ্চেন যখন তুমি সঠিক করতে লাগবে, যখন সঠিক করতে থাকবে, তখন তোমার মনের মধ্যে একটা বিশ্বাস আছে, আত্মবিশ্বাস জাগে যে আমি না সহজ ঠিকঠাক করছি। কিন্তু প্রথমে গিয়ে ম্যাথটা শুরু করার কি মানে হয় জানো তো? ম্যাথটা ধরো শুরু করলে, বাই চান্স তোমার ম্যাথটা মিললো না, তখন তুমি সেটাকে আরেকবার করতে যাবে, দিয়ে আরেকটা ম্যাথ করলে ধরো সেটা বাই চান্স খারাপ ভাগ্যের জন্য তোমার সেটাও মিললো না, তখন তুমি কি করবে? ম্যাথগুলোকে বারবার কষতে থাকবে এবং টাইম নষ্ট করবে। প্রথমে গিয়ে এমন কিছু কোয়েশ্চেন শুরু করবে যেগুলো তুমি জানো। জিকের ক্ষেত্রে যেগুলো জানো সেগুলো জানো, যেগুলো জানো না সেগুলো নিয়ে তুমি মাথা খারাপ করলেও করতে পারবে না। অপশন টেস্ট করে হয়তো করতে পারবে, 3-4টা, একটা দুটো 3-4টা অপশন দিয়েছে সেগুলো হয়তো জানো, হয়তো কোনো জায়গায় একটা ডান্স দিয়েছে, যদি বলে ডান্সের ক্ষেত্রে, যেমন তোমার সুপারভাইজার যেহেতু ডান্স দিল সেটার উপর ডিপেন্ড করে, হয়তো তোমাকে 4টা ডান্স দিল, একটা দিয়ে দিল বিহু, একটা দিয়ে দিল ভানুযাত্রা, একটা দিয়ে দিল তোমার ক্ষত্রিয়, আরেকটা দিয়ে দিল তোমার পোঙ্গাল উৎসব হয়ে গেল, তাই না? তারপর আরেকটা মনে করো দিয়ে দিল তোমার যাই হোক, বিহু দিয়ে দিল, ভানুযাত্রা দিয়ে দিল, ক্ষত্রিয় দিয়ে দিল, ঠিক আছে। এবং আরেকটা দিয়ে দিল মনে করো গিদ্ধা, বিদ্যা বা ভাঙড়া কিছু একটা এই ধরনের দিয়ে দিল, দিয়ে তোমাকে বলবে যে এগুলোর মধ্যে কোনটা। তুমি ফার্স্ট অফ অল এগুলো থেকে অপশন টেস্ট করে করতে পারবে যে আচ্ছা আমি মনে করো একটা কোনো জায়গায় দিয়ে দিল এগুলো কার ডান্স, এবং তোমাকে তোমার কোয়েশ্চেনটা উল্টো হয়ে গেল, তাই না? এগুলোর মধ্যেও ডান্সটা কোথাকার, ক্ষত্রিয় ডান্সটা কোথাকার, এবং তোমাকে 4টা অপশন দিয়ে দিল, হয়তো তোমার উড়িষ্যা দিল, তারপর তোমার আসাম দিল, তারপরে তোমার নর্মাল হিসাবে পাঞ্জাব দিল, এবং বাকি 4টা অপশন দিল। এখান থেকে তুমি অপশন করে অপশন টেস্ট করে করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ দেখো, হ্যাঁ একটু উঠে কি করবো কাকা? দাদু ভাই কি বলছে তোমার? দাদু ভাই কি বলবে, যাবার একটু পরে যাবে, যাও।
ব্যাপার, এবং অপশন টেস্ট করেও তুমি করতে পারবে। নর্মাল হিসাবে ব্যাপারটা হচ্ছে গিয়ে তুমি যখনই গিয়ে পরীক্ষা হলে ঢুকবে, ফার্স্ট অফ অল তোমার অ্যাটেম্প থাকবে যে আমি জিকে করবো, ঠিক আছে। তারপর তুমি নর্মাল হিসাবে রিজনিং করলে, তারপর তুমি ম্যাথ বা ফিজিক্স করলে, এবং লাস্ট কম্পিউটার হয়তো তোমার জিকের মধ্যে ঢুকে যাবে, চারটা কোয়েশ্চেন দেবে হয়তো কম্পিউটারের মধ্যে, চারটা কোয়েশ্চেন থাকবে। টাইম কোনোদিন নষ্ট করবে না, টাইম একেবারে নষ্ট করবে না, যেগুলো তাড়াতাড়ি সেগুলো তাড়াতাড়ি কোয়েশ্চেন করে নেবে। এবং প্রথম জিকের ক্ষেত্রে তুমি মনে রাখবে যে আমি 15 মিনিটের বেশি দেবো না, 15 মিনিটটা যথেষ্ট হয়ে গেছে, 15 মিনিট। এবং রিজনিংয়ে যদি 20টা কোয়েশ্চেন থাকে, 20টা করতে পারবে না, আমি মনে করি জানো যে 16, 17টা, 18টা করতে পারলে সেইগুলোতে মোটামুটি 17 থেকে 18 মিনিট, এর চেয়ে বেশি দেবে না। এগুলোতে দিলে তুমি 15 মিনিট, তাহলে 15, 17 এদিক থেকে হয়ে গেলো তোমার 32 মিনিট। আমি যদি 32 মিনিটটাকে বাড়িয়ে 35 মিনিট করে দিই, তাও তোমার নর্মাল হিসাবে দেখছো তুমি 35 মিনিটে জিকে এবং রিজনিংটা হয়ে যাচ্ছে। এত টাইম যদিও নেবে না। জিকের ক্ষেত্রে 15 মিনিট মানে অনেকটা, 15 মিনিট লাগে না যদিও। এবং রিজনিং এর ক্ষেত্রে এক একটাতে 1 মিনিটের বেশি টাইম দেওয়া যাবে না, 1 মিনিটের বেশি যদি টাইম দাও সেগুলো তুমি টাইম নষ্ট করছো। 35 মিনিট হয়ে গেল, টোটাল 90 মিনিট। 90 থেকে 35 বিয়োগ করলে তোমার থাকছে 55 মিনিট। 55 মিনিট মানে প্রায় 1 ঘন্টা। প্রায় 1 ঘন্টার মধ্যে তোমাকে আবার তোমার যে লাস্ট 15 মিনিটস লাগবে শুধুমাত্র তোমার যে ওএমআর ফর্মটা আছে সেটা ফিল করতে 15 মিনিট লাগবে। 15 মিনিট যদি না লাগে, এক একটা ঘর পূরণ করতে তোমার হয়তো 7 সেকেন্ড, 6 থেকে 7 সেকেন্ড লাগবে। 6 থেকে 7 সেকেন্ড তোমার লাগলো। সেটাতে তুমি সবগুলো তো আর পারবে না। আমি ভাবছি যে তুমি 60টা করলে, তাহলে 6 7 6 7 42, 420 সেকেন্ড, 420 সেকেন্ড মানে তোমার নর্মাল হিসাবে 7 মিনিট হয়ে গেল। 7 মিনিট তুমি টাইম লাগছে এইখানটাতে শুধুমাত্র ঘর পূরণের জন্য। সেই 7 মিনিটটাকে তুমি বাড়িয়ে হয়তো 12 মিনিট আলাদাভাবে রাখবে। যদি তুমি দুটো অ্যাপ্রোচে করতে পারো, যে তোমার যে আমি যদি বলো যে সবগুলোকে আগে দাগ দিয়ে দেবো, দিয়ে শেষে করবো আমি 12 মিনিট, তাহলে তোমার 12 থেকে 15 মিনিট তোমাকে আগে রাখতে হবে। বা তুমি যদি বলো যে আমি একটা পেজ করলাম, একটা পেজ কমপ্লিট করলাম, দিয়ে আমি সেগুলোতে গোল দাগ দিলাম, একটা পেজ কমপ্লিট করলাম দিয়ে একটা গোল দাগ দিলাম, সেটাতে তোমার রেহাই আছে। রেহাই কিরকম আছে, একটা পেজ করলে একটা পেজে হার্ডলি 5টা কোয়েশ্চেন থাকে, 5টা কোয়েশ্চেন করার পর তুমি গোল দাগ দিয়ে দিবে, তোমার মাথায় টেনশন থাকবে না। এবং লাস্ট মুহূর্তে যখন তুমি 12 থেকে 15 মিনিটে একবারে যখন ইয়ে করতে থাকবে, গোল দাগ দিতে থাকবে, তখন মাথাতে তোমার টেনশন কাজ করবে যে 12 থেকে 15 মিনিটে হবে কিনা, দিয়ে অনেক সময় ভুলভাল করবে, ভুল করার চান্সটা আছে। তাহলে ফার্স্ট অফ অল তুমি প্রথমে হয়তো জিকে গুলো করে নিলে, রিজনিংটা করে নিলে, তারপর গোল দাগ দিয়ে দাও, কোনো প্রবলেম নেই। গোল দাগ দিয়ে বসে নাও, 5 থেকে 7 মিনিট টাইম লাগবে হয়তো, সেটাতে সেরকম করে টাইম ডিভাইড করে নিলে, দিয়ে তারপর বাকি ম্যাথ এবং তোমার যে ফিজিক্সটা আছে সেটা করতে যাবে। দুটো হিসাবেই করতে পারো। তুমি যদি বলো পার পেজ করবো, বা 10টা করে কোয়েশ্চেন করবো, বা দুটো করে পেজ করবো, তারপর আমি গোল দাগ দেবো, বা আমি সবার শেষে করবো, তা হবে। সবার শেষে করলে একটু এক্সট্রা টাইম নিয়ে চলবে, মোটামুটি 15 মিনিট হাতে নিয়ে চলবে। 15 মিনিট যদি হাতে নিয়ে না চলো, তখন পরে তাড়াহুড়ো হয়ে যাবে। তার 15 মিনিট তুমি যদি বাদ দাও, তাহলে মোটামুটি তোমার থাকছে 75 মিনিট, যেটা থাকছে যেটাকে তুমি ঠিকঠাক করে কাজে লাগাতে পারবে। মানে এই টাইমটা যেটা আছে, যেটাতে তুমি পরীক্ষা হলে কোয়েশ্চেন করবে 75 মিনিট। 75 মিনিটের মধ্যে এদিকে দেখো তোমার মোটামুটি 30 মিনিট, 35 মিনিট তোমার জিকে তে লেগে যাচ্ছে, এবং রিজনিং এ, জিকে এবং রিজনিং, বাকি ম্যাথ এবং ফিজিক্স থাকছে যেটাতে বাকি 45 মিনিট থাকছে। এবং এটা মোর দেন এনাফ টাইম, যথেষ্ট টাইম। কারণ তুমি সব কয়েকটা কোয়েশ্চেন করতে পারবে না। 100টা কোয়েশ্চেন কারো যদি থাকে, সবাই বলে যে 100টা কোয়েশ্চেন এবং 90 মিনিট কি করে আমি করব, অনেকে বলে। কিন্তু তুমি ব্যাপারটা ভাবো, 100টা কোয়েশ্চেন তো তুমি পরীক্ষা হলে করতে পারবে না, তুমি হার্ডলি 60টা কোয়েশ্চেন করতে পারবে। তো 60টা কোয়েশ্চেনের জন্য তোমার 90 মিনিট, মানে পার কোয়েশ্চেন তোমার থাকছে 1.5 মিনিট। কত বেশি টাইম ভাবো। তুমি 60টা কোয়েশ্চেন করতে পারবে, 60 থেকে বেশি বেশি ভালো স্টুডেন্ট হলো 65টা, 70টা করলে, আমি ভাবছি তুমি 70টা করলে, তা সত্ত্বেও তোমার এক একটা কোয়েশ্চেনের ভিতরে 1 মিনিট 20 সেকেন্ড করে তুমি মোটামুটি টাইম পাচ্ছ। সেই জায়গাতে তুমি যদি ভাবো যে আমার 100টা কোয়েশ্চেন আছে, আমি 90 মিনিটে কি করে করবো, সেটাতে তোমার আলতু ফালতু হয়ে যাচ্ছে, তোমার অ্যাপ্রোচটাই খারাপ হয়ে যাচ্ছে। কেন? আর তুমি ভাবছো যে আমার 100টা কোয়েশ্চেন 90 মিনিটে আমি কি করে করবো। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে তোমার ওএমআর সিটটা তুমি হয় দুটো পেজ করলে, তারপর ফর্ম ফিল আপ মানে ইয়ে করলে, তাও করতে পারো। দুটো পেজ করে নিলে মানে 10টা 15টা কোয়েশ্চেন দিয়ে গোল দাগ দিয়ে করে দিলে, কারণ মাথায় শেষে আর হেডেক থাকে না তখন। এবং বা তুমি এই তোমার সে পুরোপুরি করে নিলে, দিয়ে 12 15 মিনিটে শেষেরটা করে নিলে, তাও হবে। বা তুমি যদি বলো আমি জিকের পোর্শনটা করে নেবো, জিকের কোয়েশ্চেনটা করবো, দিয়ে তারপর সেটাতে গোল দাগ দেবো, তাও হবে। তুমি যদি বলো যে আমি রিজনিংটা করে নিলাম, তারপর সেটাতে গোল দাগ দিলাম, তা হবে। তারপর আমি ফিজিক্সটা করবো, সেটাতে গোল দাগ দেবো, তা হবে। এবং ম্যাথটা করবো, এরকম এক একটা পোর্শন করলে এবং গোল দাগ দিলে সেরকম করবে। গোল দাগটা আমি তোমাকে বলবো এইটার উপরে কোনোদিন ডিপেন্ড করে থাকবে না, যে শেষে আমি 12 থেকে 15 মিনিটে গোল দাগ দিয়ে দিবো, এখন আমি দেদার কোয়েশ্চেন করতে থাকি। এই জিনিসটা খুব খারাপ হবে। কেন জানো তো? কারণ তোমার হয়তো মনে করো তোমার 90 মিনিটের কোয়েশ্চেন তোমার এখন হয়ে গেছে 70 মিনিট, 70 মিনিট হয়ে গেছে।
বাকি বাকি আছে তোমার 20 মিনিট, তুমি হিসাব করে ধরে আছে যে আমি 12 থেকে 15 মিনিট আমার আছে, যেটাতে আমি ফর্ম ফিল আপ করবো, ঠিক আছে, মানে ওএমআর সিটটা ফিল আপ করবো। কিন্তু তুমি এমন এমন কোয়েশ্চেন পাচ্ছ যেগুলো দেখছো ক্যালকুলেশন করছি হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন করছি হয়ে যাচ্ছে, তখন তোমার কি হয় জানো তো, লোভটা বাড়তে থাকে। লোভটা কি হিসাব বাড়তে থাকে, যে তুমি ভাববে ও আরেকটা তাহলে যে 12 মিনিট আছে, 12 থেকে 15 মিনিট যেটা আছে সেটাকে কমিয়ে হয়তো 10 মিনিটের মধ্যে আমি করে নেবো, বা আরো যদি ভালো যখন কোশ্চেন করতে পারো তখন 10 মিনিট লাগে না এত, আমি 7 মিনিট টাইম থাকলেই হবে। তখন তুমি দেখবে সমস্ত কোশ্চেন তো করলে কিন্তু ওএমআর সিটের দিকে ঠিকঠাক করে হলো না, এবং ওএমআর ফিলটাই সবচেয়ে বেশি। তুমি যদি ওএমআর ফিলটা ঠিকঠাক করে না করো, তুমি যতগুলোই কোশ্চেন করে এসো না কেন তোমার অসুবিধা হয়ে যাবে, সেটা তোমরা সকলেই জানো। একদম সেফ জোন মার্কস কত? হ্যাঁ, সেভ 38 থেকে 40টা যদি কেউ ঠিকঠাক করে করেছিল, যদি ঠিকঠাক করে, বুঝতে পারো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিকঠাক করে, আর তোমাকে ভুলভাল বেশি করতে যেও না, কারণ এত স্টুডেন্ট পরীক্ষা নেই, এক তো তোমার বেশি স্টুডেন্ট দেবে না, তারপর তোমার 1000 ফর্ম ফিল আপ আছে, 1000-এর মধ্যে তোমাকে মাঠে থাকবে 17 থেকে 18 হাজার। 17 থেকে 18 হাজার থেকে একটা বারবার কথা বলছি যে 17 থেকে 18 হাজারের মধ্যে 2000 স্টুডেন্ট এমন থাকবে যেগুলো থাকবে তোমার ভালো স্টুডেন্ট, বাকি 15 হাজার স্টুডেন্ট যারা আছে, যারা মোটামুটি মানে প্রিপারেশন নেয়নি সেরকম করে পাস করে গেছে, এরকম স্টুডেন্ট পাবে। 2000 স্টুডেন্ট এমন পাবে যারা হয়তো প্রিপারেশন করেছে, একটু আধটু করেছে বা তোমাদের মতো প্রিপারেশন করেছে, বাকি 14 থেকে 15 হাজার এমন স্টুডেন্ট পাবে যারা প্রিপারেশন করেনি অথচ মাঠে ডাক পেয়েছে। তাহলে সেটার দিকে করো না। আর ফার্স্ট অফ অল আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে তোমার যখন তুমি করবে, তুমি যদি 40-এ কাট অফ থাকে, তুমি যদি মনে করো 38 থেকে 40-এ কাট অফ থাকলো, তুমি যদি মোটামুটি টায়ে টায়ে 40 পেলে তাও তুমি পাস করবে। এবং তোমার বন্ধু যখন পরীক্ষা থেকে এসে বেরিয়ে এলো আমি 75টা করেছি, তাও সেই তোমার সাথেই থাকবে, দুজনেরই গতি একই হবে, দুজনেই পাস করবে। এমন নয় যে 75টা ও করে নিল আমি কেন করতে পারলাম না দিয়ে সেরকম করবে। তখন তোমার কি দুটোর ক্ষেত্রে এমন তো নয় যে তোমার বন্ধু 75টা করলো বলে তোমার ওকে আগে চাকরিটা দিয়ে দেবে, সেরকম হিসাবে কিছু হচ্ছে না। তোমার সেফ স্কোর আছে 38 থেকে 40, এইটা হচ্ছে তোমার সেফ স্কোর, এটা যদিও বাড়ানোর ব্যাপার, বাড়িয়ে বলা হচ্ছে, তাও 38 থেকে 40 তুমি সেফ স্কোর হিসাবে ধরতে থাকো। এর চেয়ে এতগুলো যদি ঠিকঠাক করে করতে পেরেছো আর মাথা খারাপ করার দরকার নেই। এরপর তুমি এমন কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবে যেগুলো তুমি শিওর শটের ব্যাপারে। 38 থেকে 40টা সবাই পারবে, এমন ভালো স্টুডেন্ট মোটামুটি যারা প্রিপারেশন নিচ্ছে তারা জানবে, আর যারা প্রিপারেশন নিচ্ছে না তারা এটাও জানবে যে গিদ্ধা ডান্স কোথায় আছে, যারা প্রিপারেশন নিচ্ছে না তারা এটাও জানবে যে পৃথিবীর সবচেয়ে বড় মিষ্টি হ্রদ কি সেটাও জানবে না, ঠিক আছে। বা তোমার হয়তো তোমার যে এমন যারা প্রিপারেশন নিচ্ছে না তারা এটাও জানবে না যে যে সর্দারের যে বল্লভভাই প্যাটেলের যে তোমার মূর্তিটা আছে সেটা কোথায় আছে, কত মিটারের আছে, কে তৈরি করেছে। যারা প্রিপারেশন নেয় না তারা এটাও জানবে না, আর যারা প্রিপারেশন নেয় তারা এরকমই জানবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল তোমাদের কম্পিটিশনের ক্ষেত্রে খুব বেশি কম 2000 স্টুডেন্ট থাকবে যারা মোটামুটি পড়াশোনা করেছে। আর এই জিনিসটা তুমি দেখতে পারো তোমার আশেপাশে, হয়তো তুমিই একা যে ওয়্যারলেস অপারেটরের জন্য পড়ছো, তোমার বন্ধু বান্ধবের মধ্যে তুমিই একা যে হয়তো ওয়্যারলেস অপারেটরের জন্য পড়ছো, তোমাদের গ্রামে হয়তো তুমিই একা যে ওয়্যারলেস অপারেটরের জন্য পড়ছো। তোমাদের গ্রুপের মধ্যে একজন দেখছিলাম যে বলছিল ওরা অঞ্চলের মধ্যে পুরো অঞ্চলটাতে 11 জন ফর্ম ফিল আপ করেছে, যাদের মধ্যে তোমার হয়তো 5 থেকে 6 জন পড়বে। কেন? কারণ 5 ডিসেম্বরে এক তো তোমার তোমার নর্মাল হিসাবে পরীক্ষা আছে, তারপর ব্যাপার হচ্ছে যারা ক্লাস 11-12-এ নর্মাল হিসাবে তোমার মানে কি নাম বলে বায়ো সায়েন্স নিয়ে পড়েছে, তারা ম্যাথের দিকে বেশি ধ্যান দেয়নি, তারা জানে যে আমি ম্যাথটার দিকে অত ধ্যান দেবো না, আমি পাস করে যাবো। তাদের কাছে এসে ম্যাথটা এবং ফিজিক্সটা যেটা আছে খুব বড় একটা অবস্টেকেল হয়ে দাঁড়াবে। এবং একটা জিনিস খেয়াল করবে, তোমাদের গ্রুপে সকলের মধ্যে যদি 100টা স্টুডেন্ট থাকে, 100টার মধ্যে 99টা স্টুডেন্ট এমন আছে যারা বলছে আমি ফিজিক্সটা করিনি, দাদা আমি ফিজিক্সটা করিনি, ফিজিক্সটা আমি দেখিনি, আমি ম্যাথটা করবো, বাকি অপশনগুলো করবো। ফিজিক্সটা এমন স্টুডেন্ট আছে আমার করেইনি, ধরতে গেলে ফিজিক্সটা এমনই ক্ষেত্রে হয়েছে সবাই ভাবছে যে ফিজিক্সটা করেনি, কারণ ম্যাথটা অধিকতর সোজা, মোটামুটি সোজা ফিজিক্সের তুলনায়, সহজে দুটোই, ফিজিক্সটা সোজা, কিন্তু তোমার ফিজিক্সটা হয়তো কেউ করেনি। কেন? কারণ হয়তো সেরকম ভাবে প্রিপারেশন নেয়নি, বা সেরকম ভাবে মানে সিলেবাস বুঝতে পারেনি, এরকম হিসাবে তোমার ফিজিক্সটা করেনি। সব দিন চাইবে ফিজিক্সটাতে অ্যাটলিস্ট 10টা যেন ঠিকঠাক করে আসো, 10টা না করতে পারো 7টা থেকে 8টা এরকম যেমন করবে যেন ফিজিক্স। তুমি এখন থেকে মন নিয়ে চললে যে আমি ফিজিক্স ধরবো না, আমি ফিজিক্স করবো না, দিয়ে পরীক্ষা হলে সহজ কোশ্চেন আসা সত্ত্বেও তুমি কোশ্চেন গুলোকে মানে ইয়ে করে চলে গেলে,
বাদ দিয়ে চলে গেলে, যে কোশ্চেনগুলো আমি করবো না, তখন কিন্তু তোমার অসুবিধায় দাঁড়িয়ে যাবে। কারণ তোমাদের আমি দেখছি তো যে গ্রুপটা আছে এক্সিজেন্ট, যে সরি চ্যাট গ্রুপটা আছে এক্সিজেন্টের ক্ষেত্রে, সেটাতে দেখছি যদি 100টা স্টুডেন্ট থাকে, ওই যে বললাম যে 95 থেকে 98টা স্টুডেন্ট এমন আছে যারা বলছে ফিজিক্সটা আমি পড়িনি, আমি এখন মাত্র ম্যাথটা করবো। তোমাদের মধ্যে যারা স্টুডেন্ট আছে, তোমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্ট, তোমাদের মধ্যে 40 জন স্টুডেন্ট যে এখানে আছো, অধিকাংশ স্টুডেন্ট, যেখানে তোমার 38 জন স্টুডেন্ট এমন আছো যারা বলছে দাদা আমি এখন ফিজিক্সটা করবো না, শেষ কয়েকটা দিন আছে ফিজিক্সটা আমি করবো না। কেন? কারণ আগের দিনে ফিজিক্স গুলো করেনি। ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে কোনো হিসাবে ঝামেলা নেই। নর্মাল হিসাবে তোমার ওয়ানডি বলো বা ওয়ারলেস মানে তোমার ওয়েভ বলো বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলো, কারেন্ট ইলেকট্রিসিটি বলো, এগুলো তো দেখবে একেবারে হালুয়া হালুয়া কোয়েশ্চেন আসবে, কিন্তু তা সত্ত্বেও ফিজিক্সটা করেনি। এবং এখন বলবো ফিজিক্সের দিকে না যাওয়াটাই ভালো আজকের দিনে। এই কথাটা শুনে নিয়ে আর ফিজিক্স করতে বসে যেও না কেউ আবার, যে এখন বললে যে এরকম হিসাবে যে ফিজিক্স করতে বসে যাও, সেরকম ফিজিক্স করতে কেউ বসে যেও না। ফিজিক্সটা চাইলে তোমরা অ্যাটলিস্ট 5 থেকে 6টা থেকে 7টা করার চেষ্টা করবে, যেগুলো তোমরা শিওর শট, এমন না যেগুলো জানো না সেগুলো করতে বসে গেলে, সেরকম না। 5, 6টা 7টা অ্যাটলিস্ট করে আসবে। কারণ ফিজিক্স টপিকটা এমন না, তোমাদের মধ্যে বললাম যে যতগুলো স্টুডেন্ট আছে তাদের মধ্যে যে তোমার 95 to 97% স্টুডেন্ট এমন আছে যারা ফিজিক্সটাতে একেবারে ধ্যান দেয়নি, ফিজিক্সটা বলছে যে আমি করবোই না, এমন মানে মেন্টালিটি নিয়ে চলছে যে ফিজিক্সটা করবোই না। দাদা বলছি এর পরেরটাতে মানে পার্ট 2 টাতে ওখানে কি শুধু ম্যাথ আর ফিজিক্স আছে, ওখানে আর কোনো কিছু হ্যাঁ, নাই? না না, শুধু ম্যাথ আর ফিজিক্স আর ইংলিশ রয়েছে। হ্যাঁ মানে ওখানে কি আর ওই মানে জিকে রিজনিং এগুলো কিছু থাকবে না? না না না, জিকে রিজনিং কিচ্ছু হবে না, শুধু ফিজিক্স আর ম্যাথ। তখন ওই ক্ষেত্রে 70 কিন্তু নম্বরের তোমার ফিজিক্স আর ম্যাথ? ও 70, 35, 70 নম্বর। হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি। তাহলে বলছি দাদা আজকে তাহলে ওই ইয়েটা একটু করে দাও। দাদা ওখানে কম্পিউটার আছে 70-এর মধ্যেই তো। হ্যাঁ, আর তোমার ইংলিশটা রয়েছে তাহলে। হ্যাঁ 15 নম্বরে ইংলিশ আছে আর 70 নম্বরে আছে ফিজিক্স আর হ্যাঁ, ম্যাথ। 15 নাম্বার ইংলিশ, ওটা মানে তার মানে ওখানে রিজনিং কারেন্ট অ্যাফেয়ার্স জিকে কিছু থাকবে না? না, ওসব ব্যাপার নেই, ওগুলো নেই। তোমার 15 নাম্বার ট্রান্সলেশন আছে, যে ট্রান্সলেশনটা করবে যারা হয়তো নেপালি তাদের ক্ষেত্রে নেপালিতে, আর বাকিদের ক্ষেত্রে আর এটা বাংলাতে বাংলা, নাকি। ইংলিশ তো বাংলা। ম্যাথ এবং ফিজিক্স মিলে টোটাল 70 নাম্বার থাকছে এই পরীক্ষা, আর দাদা কিছু নেই। আর 15 নাম্বার আছে, হ্যাঁ বলো, 15 নাম্বার তোমার ইন্টারভিউ। হ্যাঁ দাদা ওখানে সৌরভ বলছি। কম্পিউটারে দেখছিলাম কম্পিউটারে সিলেবাস রয়েছে। হ্যাঁ কম্পিউটারটা ফিজিক্সের মধ্যেই, হ্যাঁ, কম্পিউটারটা ফিজিক্সের মধ্যেই আছে, কম্পিউটারের সিলেবাসটা ফিজিক্সের মধ্যে অ্যাড আছে। আর হ্যাঁ, বলছি physics দাদা আজকে তাহলে ইয়েটা একটু বলে দাও এসি কারেন্টটা। এসি কারেন্টে কোনটা অসুবিধা কি খুব? এসি কারেন্টটা বলতে ওই আরএমএস মান ওই মানে বেসিকটা পুরো ভুলে গেছি। আচ্ছা, তারা আমি সামান্য বুঝিয়ে দিচ্ছি এসি কারেন্ট একটু। হ্যাঁ আর ওই এসি কারেন্ট একটু বলে দাও, আর ওই জাস্ট এগুলো আটকে যায় একটু বলে দাও ব্যাস তাহলেই হবে। ঠিক আছে, এসি কারেন্ট দ্বারা একটু খাতাটা ইয়েটা বের করে। দাদা হ্যাঁ বলো। বলছিলাম ম্যাথের কোনগুলো আগে মোটামুটি অ্যাটেন্ড করব কালকে, ম্যাথে মানে যেগুলো মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে, টাইম কম লাগবে এরকম। কোয়াড্রেটিক ইকুয়েশন এগুলো, কোয়াড্রেটিক ইকুয়েশন এপি যেটা আছে এটা সহজে হয়ে যাবে, লগটা যেটা আছে সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। ইন্ডাইসেসটা যদি মোটামুটি সহজতর কোয়েশ্চেন দেয় তাহলে ইন্ডাইসেসটা প্রথমে করবে, নাহলে যদি ঝামেলা দেয় বহুত বড় মানে অনেক বড় বড় যদি ইন্ডাইসেস দেয় সেক্ষেত্রে করতে যাবে না, কারণ ইন্ডাইসেস একটু টাইম নেয়। ইন্ডাইসেস ক্ষেত্রে মাথায় সবচেয়ে বেশি ক্যালকুলেশনটা মাথায় করতে হয়, তো যে কারণে ইন্ডাইসেসটা একটু টাইম নেবে। যদি সহজ হিসাবে দিয়ে দেয় নর্মাল হিসাবে যে 125 ডিভাইডেড বাই r টু দি পাওয়ার এইভাবে দিয়ে দিল 1/3 বা এই হিসাবে দিয়ে দিল, সেরকমই যদি ইন্ডাইসেস দেয় সেগুলোকে করবে। কিন্তু অতিরিক্ত বড় যেগুলো আছে যে দুই এখানে একটা এখানে একটা এখানে একটা এর মাথাতে একটা এর মাথাতে একটা এর মাথাতে একটা নিচে এখানে একটা এর মাথায় একটা এর মাথায় একটা এরকম যদি দেয় সেগুলোতে করতে যেও না, সেগুলোতে করতে গেলে তোমার টাইমটা বেশি কনজিউম হবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল ম্যাথের ক্ষেত্রে ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটা এপিটা লগটা এগুলো করবে, এবং ডেরিভেটিভ এগুলো ডেরিভেটিভটা সহজ দেবে, ডেরিভেটিভটা টাইম কম লাগে। সার্কেল বা স্ট্রেট লাইন এগুলোতে তোমার টাইম কম লাগে, এগুলো যেহেতু সূত্রের অঙ্ক না,
ডাইরেক্ট বলে দিল যে এই বিন্দু থেকে এই বিন্দুর কত দূরত্ব কত, বা এই দুটো বিন্দুর মধ্যে এই দুটো সরলরেখার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি করছে, বা একটা বৃত্ত দিয়ে দিল যে এই দুটো বৃত্ত সমকেন্দ্রীয় হলে এত কেন্দ্রীয় বৃত্তের মানে এত বিন্দুগামী বৃত্তের কত, ঠিক আছে। বা হয়তো একটা সরলরেখা দিয়ে দিল, দিয়ে বলবে এর সাথে সমান্তরাল বা এর সাথে লম্ব যে সরলরেখা আছে তার ইকুয়েশন কত, যেগুলো তোমার তাড়াতাড়ি হয়। এই অপশনগুলো ফার্স্ট অফ অল করবে, এগুলো করবে কোয়াড্রেটিক ইকুয়েশন, এপি, লগ, ডেরিভেটিভ, মোটামুটি সব জিনিসই তোমার টাইম লাগবে। ইন্টিগ্রেশনটা যেটা আছে, ইন্টিগ্রেশন যেটা, সেটাতে একটু হয়তো টাইম লাগে, ঠিক আছে। যদি ঠিকঠাক করে ইন্টিগ্রেশন দেয় তাহলে টাইম লাগবে না, কোয়েশ্চেনটার উপর ডিপেন্ড করছে। এমন নয় যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা তোমার খুব সহজ হয়ে যাবে। ধরো তোমাকে আর দাদা দিয়ে দিল যে একটা, হ্যাঁ, আর দাদা বলছিলাম ট্রিগো থেকে ট্রিগোনোমেট্রি থেকে মোটামুটি হ্যাঁ, মাল্টিপল ট্রিগোনোমেট্রি অ্যাঙ্গেল, যেটা অ্যাসোসিয়েট আছে, অ্যাঙ্গেল। ট্রিগোনোমেট্রি যদি মনে করে বললো cot 660 বা তোমার sin 320 বা sin 175 এরকম যদি কোয়েশ্চেন দেয় সেরকম করে করবে। যদি তিনটা দিয়ে দিল cot 360 প্লাস sin 175 মাইনাস cos 250 বা এই ধরনের যে যাই থাক না কেন, তিনটা চারটা যদি দেয় সেগুলোতে তোমার টাইম নেবেই। তুমি যতই ভালো স্টুডেন্ট হোক টাইম নেবে, এবং তোমাকে এগুলো মনে মনে তোমার যে ইয়েগুলো আছে ডিগ্রিগুলো বের করতেও টাইম নেবে। নর্মাল হিসাবে যদি বলে যে কট এত 60 মান কত, কট 330 মান কত, সেগুলো করে নেবে। বা যদি বলে দেয় যে থিটার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে সাইন 2 থিটা সমান কত, এরকমের ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলো করে নেবে, ঠিক আছে। বা তোমাকে যদি হয়ে দিল যে যে টেন থিটার মান যদি তোমার 1 হয় তাহলে সাইন 2 থিটার মান কত, এই ধরনের কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো তুমি নর্মাল হিসাবে সূত্র হিসাবে ডাইরেক্ট করবে, দিয়ে ডাইরেক্ট সূত্র করলেই তোমার এই ক্ষেত্রে হয়ে যাবে, তাই না। এই ক্ষেত্রে ডাইরেক্ট সূত্র ইউজ করবে, দিয়ে সেগুলোতে হয়ে যাবে। কোয়েশ্চেনটা দেখেই তুমি বুঝতে পারো যে সেগুলোতে আমার টাইম লাগবে কম নাকি টাইম বেশি লাগবে না। এমন নয় যে তোমার সবগুলোতেই টাইম, সব প্রতিটা কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমার ডিপেন্ড করবে কোয়েশ্চেনের লেভেল হিসাবে। কিন্তু আশা করি যে সমস্ত কোয়েশ্চেন দেবে সেগুলো তোমাকে সহজ হিসাবে দেবে, এবং কোয়েশ্চেন এমন দেবে না যেগুলো নিয়ে অতিরিক্ত মাথা খারাপ হয়। কারণ আর ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের একটা জিনিস বারবার তোমাদেরকে আমি বলছি, ফিজিক্সের ক্ষেত্রে এমন কোয়েশ্চেন দেবে, তোমাদের বলাই ছিল ফিজিক্যাল সায়েন্স, জেনারেল ফিজিক্যাল সায়েন্স, সেক্ষেত্রে গিয়ে দেখবে তোমার নর্মাল যে ক্লাস 10-এর ক্ষেত্রে বা রেলওয়ের এক্সাম দিয়েছো বা নর্মাল যে এক্সাম দিয়েছো সেগুলোতে যে কোয়েশ্চেন আছে সেরকম কোয়েশ্চেন দেখতে পাবে তুমি, সেরকম কোয়েশ্চেন ঠিক আছে দাদা। তো ভালো, সেগুলো করে রাখা ভালো সত্য। বলো আর কেউ পড়ে দাও। আচ্ছা, একটু সামান্য পড়িয়ে দাও। দেখো আমি তোমাদেরকে এসি কারেন্টটা যেটা আছে সামান্য একটু উপরে উপরে যেগুলো করা দরকার সেগুলো দেখিয়ে দিচ্ছি। যদি কেউ এসি কারেন্ট ফিজিক্সের ক্ষেত্রে করতে না চাও, নিজের প্রিপারেশন নাও, নিজে ঠিকঠাক করে পড়ো। যদি ভাবো যে আমি ফিজিক্সের ক্ষেত্রে মানে ইয়ে করবো না, যদি একেবারে এসি কারেন্টটা পড়োনি, ঠিক আছে, তাহলে নর্মাল হিসাবে তুমি নিজের প্রিপারেশন হিসাবে দেখতে থাকো, কোনো প্রবলেম নেই। দেখো ফার্স্ট অফ অল একটা কারেন্ট যদি দেওয়া থাকে 6 অ্যাম্পিয়ার, এটা হয়ে গেলে তোমার নর্মাল কি হয়ে যাবে, এটা ডিসি কারেন্ট, দেখেই বুঝতে পারছি এটা ডিসি কারেন্ট। কিন্তু যদি সেই ক্ষেত্রে দিয়ে দেয় যে 6 সাইন ওমেগা টি এরকম হিসাবে দেয়, তাহলে এটা হয়ে যাবে তোমার এসি কারেন্ট। কেন এসি কারেন্ট? কারণ এখানে সাইনের ফর্মে আছে, যে কারণে তোমার একটা সাইনোসুরিয়াল সাইনের এরকম গ্রাফ হবে, এবং সেটা এসি কারেন্ট হবে, এবং সেটা সাইন চেঞ্জ করবে। 6 এম্পিয়ার কারেন্ট যদি তোমাকে দিয়ে দেয় যে 6 এম্পিয়ার কারেন্ট, এটা এসি কারেন্ট নাকি ডিসি কারেন্ট, এটা তুমি দেখতেই পাচ্ছ যে এটা কোনো রকম ডাইরেকশন চেঞ্জ করবে না, ম্যাগনিটিউড চেঞ্জ করবে না, যে কারণে এটা পুরোপুরি তোমার ডিসি কারেন্ট। কিন্তু 6 সাইন ওমেগা টি এটা থাকছে এসি কারেন্টের মধ্যে পড়ে যাচ্ছে। এসি কারেন্টের মধ্যে কারেন্ট ইলেকট্রিসিটি, যেটাকে তোমার কারেন্ট বলে কারেন্ট ইলেকট্রিসিটিতে, সেটাতেই তোমার এসি কারেন্টের ক্ষেত্রে সেটাকে বলে তোমার আরএমএস কারেন্ট। কি বলে? আরএমএস কারেন্ট, ঠিক আছে। আরএমএস, এটাতে এভারেজ কারেন্ট বলে, হ্যাঁ আরএমএস কারেন্ট বলে। নর্মাল হিসাবে যেটাকে কারেন্ট বলে এসি কারেন্টের ক্ষেত্রে সেটাকে আরএমএস বলে। অর্থাৎ যদি দেওয়া থাকে একটা কোয়েশ্চেনে এবং যদি বলে কারেন্টের মান এত এম্পিয়ার, তার মানে জেনে নেবে সেই যে কারেন্টটা যেটা আছে সেটা আরএমএস কারেন্ট এসি সার্কিটের ক্ষেত্রে, যখন সেরকম হিসাবে দেবে, ঠিক আছে। এবং নর্মাল হিসাবে তোমার যেমন আছে, ধরো তুমি ফার্স্ট অফ অল যে এসি কারেন্টের ক্ষেত্রে আই সমান হয় আই এম সাইন ওমেগা টি। এখানে আই এম যেটা আছে সেখানে যে কারেন্টটা আছে সেটার পিক ভ্যালুটা হয় বা ম্যাক্সিমাম ভ্যালুটা হয়। এই জিনিসটাই তোমাদের বইয়ে আছে আই জিরো হিসাবে আছে। এই আই জিরোটা তোমার পিক ভ্যালু বলে, বা সেটাকে তার ম্যাক্সিমাম ভ্যালু বলে। যদি একটা ইকুয়েশন হিসাবে দিয়ে দেয়, ধরো
কারেন্ট দিয়ে দিল আই সমান আই এম সাইন ওমেগা টি। এই ইকুয়েশনটা ছলে ধরে একটা ইকুয়েশন দিল যে তোমার আই সমান 4 সাইন 5t, এই ধরনের একটা ইকুয়েশন দিল। তাহলে এই যে 4 আছে সেটা তোমার থাকছে আই ম্যাক্সিমাম, এবং ওমেগা সমান আসছে 2 পাই n ইকুয়াল তোমার থাকবে 5। এখান থেকে তুমি ফ্রিকোয়েন্সি আরামে বের করে নিতে পারবে। এখান থেকে তোমার আইএম দিল, তাহলে আই ম্যাক্সিমাম যখন দিল তাহলে আই আরএমএস টা তুমি বের করে নিতে পারবে আইএম ডিভাইডেড বাই √2 হিসাবে, সেগুলোতে বের করে নিতে পারবে তুমি, ওগুলোতে কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে। এবং আই দাদা ওই আরএমএস এর অ্যাভারেজ ভ্যালুটা একটু বলে দাও তো। এভারেজ ভ্যালুটা তোমাকে ডাইরেক্ট বলতে বের করতে বলবে, ওটা নিয়ে ঝামেলা নেই তোমার। যেটা মনে করো দিল একটা কোশ্চেন যে একটা সার্কিটের মধ্যে আই আরএমএস এর ভ্যালুটা দিল তোমার 6 এম্পিয়ার, তাহলে তোমাকে বলবে যে আই ম্যাক্সিমাম কত, আই ম্যাক্সিমাম সমান কত হবে। তাহলে আই আরএমএস যেটা হয় সেটা হয় তোমার আইএম ডিভাইডেড বাই √2, এইটা হয়ে যায় আই ম্যাক্সিমাম। তাহলে আই আরএমএস দিয়েছে, তাহলে আই এম সমান কত হয়ে যাবে √2 ইন্টু আই আরএমএস, এই হিসাবে বের করতে পারবে। এটা ফার্স্ট তোমাদের সূত্রটা প্রথমটাতে দিয়েছে, 1 নম্বরের কোশ্চেনের মধ্যে চলে আসে, ঠিক আছে। তাহলে এসি কারেন্টের ক্ষেত্রে যখন আই এর ইকুয়েশনটা কি হয় আই এম সাইন ওমেগা টি, ভোল্টেজের ইকুয়েশনটা কি হয় ভিএম সাইন ওমেগা টি, ইএমএফ এর ইকুয়েশন কি হয় ইএম সাইন ওমেগা টি। এখানে ইএম ভিএম আইএম এগুলো হচ্ছে তোমার ভেলোসিটির সরি ভোল্টেজের পিক ভ্যালু, এখানে থাকছে তোমার ইএমএফ এর পিক ভ্যালু, এখানে কারেন্টের পিক ভ্যালু, ঠিক আছে। এবং আইএম দিয়ে দিল তোমাকে নর্মাল হিসাবে আই আরএমএস বের করতে বলে, ভিএম দিয়ে দেবে 8টার দিকে, ইএম দিয়ে দিল ই আরএমএস হিসাবে বের করতে বলবে, এই কভারটা ঠিক আছে। নর্মাল হিসেবে এগুলো ঠিকঠাক করে করবে, এবং এগুলো নিয়ে ভুল করো না, এগুলো ভুল করলে আফসোস হবে পরে ক্ষেত্রে। সামান্য যে বইটা আছে সেটা একটু দেখে নেবে, ঠিক আছে। এবং দেখো পাওয়ারটা যেটা আছে নর্মাল ক্ষেত্রে কারেন্টের ক্ষেত্রে পাওয়ার কি হয় আই স্কোয়ার আর, এখানে সে জায়গাতেই পাওয়ারটা কি হয়ে যায় আই এম স্কোয়ার আর বাই 2, এসি কারেন্টের ক্ষেত্রে পাওয়ারটা এটা হয়ে যায়, ঠিক আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে তোমার হ্যাঁ তিনটা জিনিস, যে একটা হচ্ছে তোমার ইন্ডাক্টরে যখন এসি কারেন্ট হচ্ছে তোমার রেজিস্টারে এসি কারেন্ট দিলে কি হবে, এবং একটা হচ্ছে তোমার ক্যাপাসিটারে এসি কারেন্ট দিলে কি হবে। এই তিনটা জিনিস আছে যে তিনটার ক্ষেত্রে এসি কারেন্ট দিলে তোমার কি হবে, এসি কারেন্ট দিলে কিরকম প্রবলেমটা হবে, ঠিক আছে। দেখো ফার্স্ট অফ অল যখন তুমি ইন্ডাক্টরের ক্ষেত্রে দেবে, ইন্ডাক্টরের ক্ষেত্রে আই এর যে ইকুয়েশনটা হয় সেটা হয় আই এম সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2, এবং ভিটা যেটা হয় সেটা হয় ভি এম সাইন ওমেগা টি, এবং এটা হয় আই এম সাইন ওমেগা টি সাইন ওমেগা টি। এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে সেটা হয় আই সমান আই এম সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2, এবং ভি সমান হয়ে যায় ভি এম সাইন ওমেগা টি, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে ইন্ডাক্টরের ক্ষেত্রে যে কারেন্ট আছে সেটা ভোল্টেজ থেকে পিছিয়ে আছে, কত পিছিয়ে আছে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে পিছিয়ে আছে। এরকম কোশ্চেন দেবে যে ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ কত ডিগ্রিতে পিছিয়ে থাকে, কারেন্ট ভোল্টেজ থেকে কত ডিগ্রিতে। এখানে দেখতে পাচ্ছ এখানে মাইনাস পাই বাই 2, অর্থাৎ ভোল্টেজ কারেন্ট কি আছে ভোল্টেজ থেকে 90 ডিগ্রিতে পিছিয়ে আছে। রেজিস্টারের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের যে গ্রাফটা ভি এবং আই এর যে গ্রাফটা হয় সেটা একই রকম হয়, এবং এগুলোতে কোনো রকম ফেজ ডিফারেন্স কত আছে এখানে 0 ডিগ্রি। এবং এইখানে কারেন্ট যেটা আছে কারেন্ট তোমার 90 ডিগ্রিতে এগিয়ে আছে, 90 ডিগ্রিতে এগিয়ে আছে মানে 90 ডিগ্রিতে তোমাকে লিড করছে, 90 ডিগ্রিতে লিড করছে, যেখানে এখানে তোমার হয়েছে পাই বাই 2 প্লাস হিসাবে আছে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি গ্রাফটা আঁকতে যাও রেজিস্টারের ক্ষেত্রে গ্রাফটা যেটা হয়ে যাবে যেখানে ভি এর পিক ভ্যালু হবে সেখানে আই এরও পিক ভ্যালু হবে, ঠিক আছে। এখানে যেখানে ভি এর পিক ভ্যালু হলো আই এরও সেখানে পিক ভ্যালু হবে, এইরকম ভাবে হয়ে যাবে। দেখো এখানে এর পিক ভ্যালু, এটা একটু ছবিটা ভুল ভালো হয়ে গেল, এর ক্ষেত্রে যে পিক ভ্যালুটা আছে সেম জায়গাতে পিক ভ্যালু হবে, ঠিক আছে। পিক ভ্যালুগুলোর ছবিটা ভুল ভালো একটা মানে পিক ভ্যালুগুলো ভ্যালু হবে, এমন না যে আই এর পিক ভ্যালু আলাদা জায়গায় ভি, ঠিক আছে। এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে যেটা আছে সেটা 90 ডিগ্রিতে পিছিয়ে থাকে, ক্যাপাসিটরের ক্ষেত্রে সেটা 90 ডিগ্রিতে এগিয়ে থাকে, এই হিসাবে ব্যাপার। এবং একটা জিনিস এখানে যেটা জানা দরকার
এগুলো বাকি যেগুলো আছে সেগুলো তো তোমার কোশ্চেন করতে গেলে অসুবিধা হয়ে যাবে। কোশ্চেন মানে সেগুলো তো তোমার নিজের অসুবিধা হয়ে যাবে, সেগুলো দাদা যদি এখন বুঝতে। হ্যাঁ বলো। বলছি ওই পিক ভ্যালুটা একবার বলো না, পিক ভ্যালুটা। পিক ভ্যালু যেটা হয় সেটা হয় ম্যাক্সিমাম ভ্যালু। ধরো এখানে আই সমান এসি কারেন্টের ক্ষেত্রে আই সাইন ওমেগা টি, এটা হয়। এই যে আই এম আছে না, সেইটা হয়ে যায় তোমার পিক ভ্যালু। ধরো তোমাকে একটা ইকুয়েশন দিল যে একটা এসি সার্কিটের ক্ষেত্রে কারেন্ট যেটা আছে, কারেন্ট সমান প্রবাহ মাত্রা দিয়ে দিল তোমার 50 সাইন 50 পাই টি, এরকম মনে করে দিয়ে দিল তোমাকে, ঠিক আছে। 50 পাই টি এরকম দিয়ে দিলে এবং বলবে যে এই ইকুয়েশনটা যেটা আছে আই এর ক্ষেত্রে, এই ইকুয়েশনটার ক্ষেত্রে তোমার কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু বের করো বা প্রবাহ মাত্রার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। তো এই যে সাইনের আগে যেটা আছে সেটাই হয়ে যায় তোমার ম্যাক্সিমাম বলে, অর্থাৎ আই এম সমান 50। এবং ওমেগা, ওমেগা সমান কত হয়, যেহেতু ইকুয়েশনটা ওমেগা টি, তার মানে এখানে ওমেগা সমান 50 পাই। অর্থাৎ এখান থেকে তুমি ওমেগা সমান 2 পাই এন যদি করো, তাহলে 2 পাই এন সমান 50 পাই, এবং পায়ে পায়ে কাটা যাবে, টুয়ে টুয়ে কাটা যাবে, এন সমান চলে আসছে 25। অর্থাৎ এই যে ইয়েটা আছে এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি চলে আসছে 25। এরকম এক নম্বরে কোশ্চেন হিসেবে এটাতে দিতে পারে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে মাথা খারাপ করে দিও না, এত দূর অবধি পড়বে। বাকি যে এলসিআর সার্কিট বা তোমার বাকি এলসিআর সার্কিট ফার্কিট আছে সেগুলো নিয়ে ঝামেলা করার দরকার নেই, সেগুলো করতে গেলে অসুবিধা হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। দাদা একটা এবং কোশ্চেন বলছি, দেখো তো। হ্যাঁ বলো। হ্যাঁ দিয়েছে বলো বলো। যে 150 ওহম রোধকের দুই প্রান্তে, 50 ওহম রোধকের দুই প্রান্তে একটি পরবর্তী বিভব E ইকুয়ালস টু 300 সাইন 500 পাই টি। একটি পরিবর্তী বিভব E ইকুয়ালস টু, কি বললে, একটা পরিবর্তী বিভব। E ইকুয়ালস টু E, আচ্ছা ই E ইকুয়ালস টু 300 সাইন 500 পাই টি। আচ্ছা ভোল্ট প্রয়োগ করা হলো, রোধ দিয়ে প্রবাহ মাত্রা আচ্ছা। আরএমএস মান, আইআরএমএস কত? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখো তো তোমরা ইকুয়েশনটা জানো, ই সমান হয়ে যায় এম সাইন ওমেগা টি, ঠিক আছে। এবং তোমরা জানো যেগুলো যেটা নর্মাল কারেন্টের ক্ষেত্রে, নর্মাল যে কারেন্ট, আমি বলছি শোনো, মিউট, দেখো যেটা তোমার ভোল্টেজ হয় নর্মাল ইন্ডাকশন বা এটার ক্ষেত্রে সেটাই, হ্যাঁ দেখছি করি আমি, দাঁড়াও, সেটার ক্ষেত্রে তোমার কি হয়ে যায়, ই হয়ে যায়, তাই হয়েছে। দেখো কারেন্টের ক্ষেত্রে, কারেন্ট ইলেকট্রিক ক্ষেত্রে যেটা ভোল্টেজ হয়, এখানে এসি কারেন্টের ক্ষেত্রে সেটা হয়ে যায় ই। তাহলে এখানে ই সমান ইএম সাইন ওমেগা টি, তাহলে ইএম সমান কত আসছে, ইএম সমান চলে আসছে 300। এবং এখানে তোমার রোধক দিয়েছে, রোধক মানে আর, তাহলে কারেন্ট সমান কি হয়ে যায়, কারেন্ট আই সমান হয় ভি বাই আর। এবং ভি সমান কত হবে, এখানে ইএম ধরতে হবে, কারণ নর্মাল কারেন্টের ক্ষেত্রে যেটা হয় ভোল্টেজ, এসি কারেন্ট বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্ষেত্রে সেটাই হয় ই। এবং দিয়েই দিয়েছে পরিবর্তী বিভব, বিভব ক্ষেত্রে তোমার কি হয় ভোল্ট, তাই না। তাহলে এখানে তোমার আমি কত করব, 300 ডিভাইডেড বাই 150 সমান কত আসছে 2, 2 চলে আসছে আমার কারেন্ট, কারেন্টটা চলে আসছে 2। এরপর আমাকে আই আরএমএস বের করতে বলে, আই আরএমএস সমান কি হয়ে যায়, আই ম্যাক্স ডিভাইডেড বাই √2। এবং এখানে যেহেতু ইএম ধরেছো তাহলে কারেন্টটাও তোমার আই ম্যাক্স হিসাবেই বেরোবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, তাহলে 2/√2 এই তো হয়ে গেল। এগুলো নিয়ে কোশ্চেন থাকা, এগুলো একটু সামান্য হিসাবে দেখে নেবে, আর কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আই আরএমএস এটা যেহেতু তুমি ই ই ই ম্যাক্সিমাম দিয়ে বের করলে, যে কারণে আমার এখানে আই ম্যাক্সিমাম বের হলো, ঠিক আছে। যে কারণে আমি আই সমান কি হয়ে যায়, আই ম্যাক্সিমাম আর আরএমএস সমান কি হয়ে যায়, আই ম্যাক্সিমাম ডিভাইডেড বাই √2। এটা তোমার ভি এর নর্মাল ক্ষেত্রে, ইএমএফ মানে কি, ইএমএফ মানে তো ভোল্টেজই হয় না, পরিবর্তী বিভব। এবং যেখানে এখানে তুমি এটা ভি সমান ভি ম্যাক্স সাইন ওমেগা টি, এরকম হচ্ছে ব্যাপারটা পরিবর্তী বিভবের ক্ষেত্রে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, যেখানে তোমার পরিবর্তী নর্মাল কারেন্টের ক্ষেত্রে যেটা ভোল্টেজ হয় এখানে সেটা ই হয়ে যায়, ঠিক। দেখো আর বলো, কারণ
এরা এখানে বেশি মনে রাখবে। দিচ্ছে এবং আরেকটা জিনিস যদি এখান থেকে তোমাদের বোঝা যে I equals to 2 cos omega t plus 5. হ্যাঁ I equals to 2 cos omega t plus 5 into a, মানে ব্র্যাকেট হিসাবে a আছে একটা। এ হ্যাঁ a আছে। যদি যে প্রবাহ মাত্রা RMS মান, তাহলেই হয়ে যাবে। √2 অ্যান্সার আছে তো? হ্যাঁ √2 এর অ্যান্সার। এখানে তুমি যাই চেঞ্জ করো না, +π/2 করো বা -π/2 করো, তোমার কি হচ্ছে এইখানে তুমি সাইন করার জন্য ভিতরে তুমি কাজ করবে, বাইরে তো তোমার কোনো রকম চেঞ্জ হচ্ছে না। আই ম্যাক্সিমাম যেটা থাকছে সেটা আই ম্যাক্সিমামই থাকছে। এমন তো নয় যে কসটাকে সাইন করার জন্য তোমার বাইরে কিছু আসছে, বাইরে তো কিছু আসবে না। তোমার যদি ডেরিভেটিভ করতো তাহলে তোমার সামনে বেরিয়ে আসতো, কিন্তু যেহেতু কস আছে আমরা কি জানি সাইনের গ্রাফ হয়, যে কারণে আমি কসটাকে সাইনে চেঞ্জ করে নেবো। না চেঞ্জ করতে চাইলেও কোনো প্রবলেম নেই, কেন? কারণ ম্যাক্সিমাম ভ্যালুটা ম্যাক্সিমামের জায়গায় থাকবে, এটার তো কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আই এটা কি আসছে, আমি তোমাদেরকে বললাম এসি কারেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা আই আরএমএস বেরোয়। নর্মাল কারেন্ট মানেই সেটা আই আরএমএস বেরোয়, আই আরএমএস সব দিন বেরোয়, ঠিক আছে? তাহলে তোমাকে আই ম্যাক্সিমাম যদি করতে চাই, আই আই ম্যাক্সিমাম যদি তোমাকে কি বের করতে বলেছে, আচ্ছা আই ম্যাক্সিমাম সরি, এটা আই ম্যাক্স তোমার আছে 2, তাহলে আই আরএমএস সমান কত আসবে? আই আরএমএস সমান থাকবে আই ম্যাক্স ডিভাইডেড বাই √2, আর 2/√2, তাহলে কি হয়ে যাচ্ছে এটা √2। এই হিসাবে ব্যাপার নর্মাল হিসাবে। তুমি আমি আশা করছি যে মনে হয় এসি কারেন্টে তুমি ক্লাসটা দেখোনি, তোমাকে যখন এগুলো বুঝিয়েছিলাম আমি, তুমি মনে হয় দেখো। নর্মাল হিসাব মনে রাখবে, এই তিনটা সূত্র মনে রাখবে। আই না না আমি তখন ঢুকিনি হয়তো। হ্যাঁ ওটাই হবে, আই সমান আই এম সাইন ওমেগা টি, ভি সমান ভি এম সাইন ওমেগা টি, ই সমান ই এম সাইন ওমেগা টি। এই তিনটা জিনিস মনে রাখবে, এগুলো থাকলে তোমার এমসিকিউ হয়ে যাবে। আরে একটা দিয়েছে যে 50 ওয়াট বা 100 ওয়াট দুটি বৈদ্যুতিক বাল্ব আছে, যখন এদের মেনের সঙ্গে শ্রেণী সরবরাহ যুক্ত করা হলো তখন কোনটির উজ্জ্বলতা বেশি হবে? কার উজ্জ্বল হ্যাঁ কত ভোল্টেজ মেনের কিছু ভোল্টেজ দেয়নি? না কিছু ভোল্টেজ দিয়ে যখন এদের কিছু দেয়নি, দিকে যখন এদের মেনের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হয় তখন কোন বাল্বটির উজ্জ্বলতা বেশি দেবে? 50 ওয়াটটা অ্যান্সার আছে? হ্যাঁ 50 ওয়াটটা অ্যান্সার আছে। ঠিক আছে। কিন্তু কেন? কি হয়ে যায়, পাওয়ার সমান হয়, হ্যাঁ তো এটা তোমার ওয়াট, এটা তোমার ওয়াট মানে পাওয়ার, এখানে তোমার ওয়াট, ঠিক আছে? সিরিজের ক্ষেত্রে অ্যাড করা হয়, সিরিজের ক্ষেত্রে যেটাতে তুমি বাল্বটা ইউজ করবে, যার ক্ষেত্রে ওয়াটটা কম থাকবে সেই হিসাবে বেশি জ্বলবে। নর্মাল হিসাবে মনে রাখো, অন্য কিছু দরকার নেই। ক্যালকুলেশনের ক্ষেত্রে তুমি যদি যাও তা হবে, ঠিক আছে? কার কে কতটা পাওয়ার কনজিউম করছে সেটার উপর ডিপেন্ড করবে কতটা উজ্জ্বল হিসাবে জ্বলবে। কে কতটা উজ্জ্বল হিসাবে জ্বলবে, কে কতটা উজ্জ্বল হিসাবে জ্বলবে পাওয়ার কনজিউমের উপর ডিপেন্ড করে। এবং পাওয়ার কনজিউমের ক্ষেত্রে যেটা আছে সেটা যদি এক্সিসের ব্যাপারে উপরে চলে যায়, অর্থাৎ ধরো একটা ক্ষেত্রে 50 ওয়াট আছে এবং সেটা যদি তোমার 200 ওয়াটের ক্ষেত্রে এরকম পাওয়ার দেওয়া হয়, বা 50 ওয়াট 220 ভোল্ট চলে, সেটা তোমার 440 ভোল্ট যদি ঢুকিয়ে দেওয়া হয় তখন বাল্বটা কি হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে, ঠিক আছে? বলো বলো আর নিজে দুই হ্যালো হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ বলছি দাদা, ওই চল তরঙ্গের সমীকরণটা বের করে ওটা আরো একটু বলে দিলে ভালো। কোনটা? একটা চল তরঙ্গের সমীকরণ। চলতরঙ্গের সমীকরণ? হ্যাঁ বলেছে, একটা বলেছে চল তরঙ্গের বিস্তার, একটা অঙ্ক বলছি। চল তরঙ্গের বিস্তার বলেছে 10 সেমি, আর কম্পাঙ্ক 200 হার্টজ এবং বেগ 330 মিটার পার সেকেন্ড, এবং সমীকরণটা বের করতে বলেছে। বিস্তার সমান কত দিয়েছে? 10 সেমি, 10 সেন্টিমিটার। আচ্ছা, আর কম্পাঙ্ক 200 হার্টজ, অঙ্ক 200 হার্জ, আর আর বেগ 330 মিটার পার সেকেন্ড। 330 দিয়ে কি করতে হবে এটা? দিয়েছে। চল তরঙ্গের সমীকরণটা বের করতে বলেছে।
সমীকরণ কি হয়ে যায়? এ সাইন ওমেগা, এটা হয়ে যায় চলন্ত তরঙ্গের সমীকরণ। তোমাকে বিস্তার দিয়েছে 10 সেন্টিমিটার, তুমি এখান থেকে 10 পেয়ে গেলে। এখান থেকে তোমার ফ্রিকোয়েন্সি দিয়েছে, ফ্রিকোয়েন্সি এখানে kx লাগাও দাদা, ফাই নয় kx লাগাও, হ্যাঁ kx লাগাও, আচ্ছা ফাই নয়। ওমেগা টি প্লাস কেএক্স, আচ্ছা কেএক্স লাগালাম না, এ ওমেগা টি প্লাস কেএক্স লাগালাম, ঠিক আছে। তাহলে এইটা হিসাবে ধরো তোমার এখানে ফ্রিকোয়েন্সি দিয়েছে, তুমি 200টা বের করতে পারবে, এখান থেকে তুমি ফ্রিকোয়েন্সি দিয়েছে তার মানে ওমেগা বের করতে পারবে। ভি দিয়েছে, তুমি কে বের করতে পারবে, কেন? কারণ তোমার ভোল্টেজ সমান হয়ে যায় কে বাই ভোল্টেজ সমান হয়ে যায় ওমেগা ডিভাইডেড বাই কে, এইটা হয়ে যায় ভোল্টেজ। তোমাকে ভোল্টেজ দিয়েছে, তুমি কেটা বের করে নিতে পারবে, কেন? তুমি কারণ ফ্রিকোয়েন্সি থেকে তুমি ওমেগাটা বের করতে পারলে, তাহলে এটা বেরিয়ে যাবে। নর্মাল হিসাবে তুমি যদি করো, দেখো আমি করে দিচ্ছি, এ সাইন ওমেগা টি প্লাস কেএক্স, এই রইল ইকুয়েশন। তোমাকে ওমেগা এখান থেকে এন দিয়েছে 200 হার্জ, ঠিক আছে। তাহলে তোমার আসছে তোমার 2 দুগুণে 400, অর্থাৎ তোমার ওমেগা। ওই এবং তো তোমার ভোল্টেজ 10 sin 400 পাই টি প্লাস 2 পাই ইনটু সামথিং একটা আছে, এদিকে x আসছে। আচ্ছা বেশ। এবং ভোল্টেজ 40 পাই বাই 330 ভোল্টেজটা দিয়েছে, তোমার ওমেগাটা তুমি বের করতে পেরে ভি গেলে, সমান ওমেগা বাই কে। কে এর ভ্যালুটা বেরিয়ে যাবে, কেন? কারণ কে সমান কি হয়? কোএফিসিয়েন্ট অফ টি ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স, এইটা হয় তোমার কে এর ভ্যালু। কোএফিসিয়েন্ট অফ বাই টি ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স যেটা হয়, ঠিক আছে। এবং কেটা যেটা আছে সেটা আছে তোমার কি বলা, নাম্বার অফ তোমার টি বাই এক্স এর উপর দাদা ডিপেন্ড কে করে, তাহলে সমান কবে ওমেগা বাই ভিও তো হয় না ওমেগা বাই, হ্যাঁ একই জিনিস তো, ভি সমান ওমেগা বাই কে যদি হয়, তাহলে কে সমান হ্যাঁ, তো এখান থেকে তো কে এর মানটা বেরিয়ে যাচ্ছে 400 পাই বাই 330। হ্যাঁ তো সেটাই তো বলছি, ওখান থেকে তো বেরোবে, সেখান থেকে তো তুমি কে বের করবে, এই তো সেটাই তো করলাম, কোএফিসিয়েন্ট অফ টি বাই কোএফিসিয়েন্ট অফ এক্স, সেই হিসাবে যদি করতে যাও তাও তো হয়ে যাবে, তাই না? তুমি যদি এখান থেকে তাও হয়ে যাবে কে সমান ওমেগা বাই এক্স, আরে যেটা অনেক ইচ্ছা রকম তুমি ভাবে বের করা যাবে, 2 পাই বাই ল্যামডা করলেও বেরিয়ে যাবে, ফ্রিকোয়েন্সিটা হ্যাঁ দেওয়া 2 আছে পাই কে বাই সমান ল্যামডা, 2 পাই বাই একেবারে হ্যাঁ কে সমান হয়ে যায় 2 পাই বাই ল্যামডা, সেরকম হবে 2 পাই বাই ল্যামডা। তার ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য তুমি আবার নরমাল হিসাবে করতে পারো, কোনো প্রবলেম নেই, যেটা ইচ্ছা সেই হিসাবে করতে পারো। তোমাকে কিন্তু এখানে যেটা লিখলে যে কোএফিসিয়েন্ট অফ টি বাই কোএফিসিয়েন্ট অফ এক্স, এটা তো ভি সমান বেরোয় না? আচ্ছা এটা ভি এর, সরি হ্যাঁ এটা ভি এর, ভি সমান কোএফিসিয়েন্ট অফ টি হ্যাঁ, বাই এটা V। কোএফিসিয়েন্ট অফ এক্স, হ্যাঁ 2 পাই বাই ল্যামডা থেকেও বেরিয়ে যাচ্ছে না? ঠিক আছে। এখান থেকে তোমার ভিটা, তাহলে এখান থেকে এক্স সমান ওমেগা বাই কে, ধর এইটা তোমার কে বের করতে হবে, কে সমান বেরিয়ে যাচ্ছে তোমার এখান থেকে ওমেগা বাই ভি, তোমার ওমেগা জানা আছে, ভি জানা আছে, বেরিয়ে গেল, এবং সেখানে পুট করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। লাল করে বলো, আর কিছু আছে কারো? দাদা এই যে একটা বৃত্তের কোন ব্যাসের প্রাপ্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক 4,3 আর 12,1, তাহলে বৃত্তের সমীকরণ কি? আচ্ছা বৃত্তের এটা দিয়েছে, হ্যাঁ তো দুটো বৃত্তের ব্যাসের সমীকরণ থেকে সমীকরণটা যেতে x মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু, এই ইকুয়েশনটা করলেই তো অ্যান্সার বেরিয়ে যেত। আচ্ছা দাদা এইটা থেকে ওদের মধ্যবিন্দু বার করে ওটাকে সেন্টার ধরে করা যাবে না? মধ্যবিন্দু বের মানে করার আমি দরকার নেই, এটা হয়ে যাবে। হ্যাঁ এখানে ধরবে একটা এইচ কমা কে, বা এখানটায় একটা মধ্যবিন্দু ধরতে পারো যেটা এইচ কমা কে, এর প্রবণতা বের করবে, এর প্রবণতা বের করবে, দুটো প্রবণতা গুণ করবে, দুটো প্রবণতা সমান হয়ে যাবে, এই দুটো প্রবণতা এবং এই দুটো প্রবণতা সমান হয়ে যাবে, যেটা ইকুয়েশন আসবে সেটাই ইকুয়েশন। বা যদি এই দুটোকে ধরো, এর প্রবণতা এবং এর প্রবণতা করলে এরা উপর উপর লম্ব হয়ে যাবে, তাহলে এর প্রবণতা ইনটু এর প্রবণতা সমান মাইনাস ওয়ান, সেখানেও অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা একটা দিচ্ছে
যে 2,2 বিন্দুগামী দিকে x² + y² - 4x + 6y + 4 = 0। সরি এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে দাদা, এটা হয়ে গেছে। আচ্ছা দাদা, হ্যালো, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছি ডিসির ক্ষেত্রে যেটা আমার আরএমএস ভ্যালু, সেটা আমার এসির ক্ষেত্রে এভারেজ ভ্যালু তো? মানে কোশ্চেনটা কেমন ছিল আমি তোমাকে বলি। কোশ্চেনটা দিয়েছে যে ডিসি ভোল্ট মিটারে আমরা কি এসি মেজার করতে পারবো? এটা তো অপশনটা না হবে না? না, এখানে ডিসির ক্ষেত্রে এসি করতে পারবো না, কারণ ডিসির ক্ষেত্রে তোমার ডাইরেকশনটা চেঞ্জ হয় না, সব দিন কনস্ট্যান্ট থাকে। যদি আমি বলি 6 অ্যাম্পিয়ার কারেন্ট, সেটা সব দিন এইভাবে কনস্ট্যান্ট থাকবে। কিন্তু সেখানে যদি বলি 6 সাইন ওমেগা টি, এই যে 6 সাইন ওমেগা টি, এটা থাকছে তোমার এসি। এবং আমি যদি বলি 6 অ্যাম্পিয়ার, সেটা থাকছে ডিসি। এটা একটা কনস্ট্যান্ট লাইন শো করে, এবং এটা তোমার এভাবে একটা সাইনোসোডিয়াল গ্রাফ শো করবে। টেনশন নিও না, ঠিকঠাক করে বসে এক্সাম দেবে, মোটামুটি ঠিকঠাক করে করতে পারবে, অসুবিধা নেই। দাদা বলছি যে ম্যাথের যে ইয়েটা আছে ওই চ্যাপ্টারটা ওইগুলো করবো না, বুঝলে তো? মানে হচ্ছে না দেখছি, ওই তোমার ত্রিকোণমিতিটা। ত্রিকোণমিতি তুমি সূত্রগুলো করো তোমাদের। আমি ফার্স্ট অফ অল বলছি, এতক্ষণ অবধি তোমরা যত কোয়েশ্চেন করেছো, ম্যাথ করেছো, ভালো করেছো। এখন একটা খাতাতে যতগুলো সূত্র আছে সব সূত্রগুলো লেখো। সব সূত্রগুলো লেখার পর সেগুলোকে মুখস্থ করতে থাকো। জিকে যেটা আছে জিকে গুলোকে রিভিশন করতে থাকো। ম্যাথ যেগুলো আছে খাতায় যেগুলো করেছো সেগুলো পড়ে পড়ে পেরিয়ে যাও, সূত্রগুলোকে করতে থাকো। রিজনিং এর ক্ষেত্রে যদি দেখবে তো রিজনিং এর যে খাতাগুলো আছে সেগুলো করে নাও, ঝামেলা শেষ। আর নতুন কিছু করতে যাও না, ঠিক আছে? আমার তো লিখে রাখবে। হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে ম্যাথে অনার্স আছে, এমএসসি আছে, বিএসসি আছে, গুলি মারো এমএসসি বিএসসি কে। যেও না ফার্স্টে যদি ম্যাথ করতে যাবে পুরোপুরি ফাঁসবে আর আসবে, অন্য কিচ্ছু হবে না, পরিষ্কার কথা। ম্যাথ তুমি এমএসসি থাক, তোমার বিএসসি থাক, তুমি পিএইচডি করে বসে থাকো, কোনো অসুবিধা নেই। এগুলো ক্লাস 10-এর ম্যাথ নয় যে তুমি মনে মনে করে নেবে। ম্যাথ প্রথমে করতে যেও না, যেগুলো ম্যাথ করতে যাবেই না ফার্স্ট। এবং দু একটা আছে যেগুলোতে যে তোমার বললাম না, যে সাইন এক্স সাইন 1/x ইন্টু এক্স, নাও এগুলোকে তুমি কি তাহলে করতে যাবে না? তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ জিরো অ্যান্সার যেগুলো, সেগুলো দেখতে পাচ্ছ। বা হয়তো তোমাকে দিয়ে দিল লিমিট x টেন্ডস টু 0 হিসাবে দিয়ে দিল e⁻px - 1 ডিভাইডেড বাই px, এটা কত, সেরকম ভাবে যেগুলো আছে সেগুলো করবে নিশ্চয়ই। সেগুলোকে ডাইরেক্ট সূত্র হিসাবে যদি দিয়ে দেয় সেগুলো করবে, সেগুলো করবে না কেন? ঠিক আছে। বা তোমাকে যদি দিয়ে দিল যে সাইন a প্লাস বি মাইনাস অফ সাইন a মাইনাস বি, এগুলো যেগুলো সূত্র আছে সেই হিসাবে সেগুলোকে করে নেবে। এগুলোতে করতে তো কোনো বাধা নেই। যেগুলো যেগুলো দেখবে মোটামুটি টাইম নেবে না সেগুলো করবে। কোয়েশ্চেনটা একের পর এক এমন করে করে যাবে, তো যেহেতু তোমাকে কোয়েশ্চেন দেবে তাহলে তোমার সেদিক দিয়ে সুবিধা আছে। টেনশন নিও না, টেনশন নেওয়ার কিচ্ছু দরকার নেই। যদি পারবে একটা অ্যানালগ ঘড়ি নিয়ে যাবে, অ্যানালগ ঘড়িতে খাতাতে বসে বসে টাইম দেখে দিয়ে করবে। বেশি টাইম নষ্ট করো না, 15 থেকে 20 মিনিট, 15 মিনিট দেবে, যেটা তোমার জিকের ক্ষেত্রে 15 মিনিট দেবে, রিজনিং এ 20 মিনিট দেবে, বেশ হয়ে গেল তোমার 35 মিনিট। এই দুটো করে নিলে এই দুটোকে খাতা ভর্তি করে নাও। 35 মিনিট হয়ে গেল, তাই এদের খাতা ভরতে মোটামুটি আর 7 মিনিট লাগবে হয়তো। তাহলে 40 মিনিট 42 মিনিট পেরিয়ে গেল। বাকি তোমার এখনো থাকলে তোমার 40 মিনিট বাকি রইলো। বাকি তোমার এখানে 40, তাহলে 20, আর ওইদিকে তোমার 50 মিনিট এখনো বাকি রইলো। বাকি যে 50 মিনিট আছে সেটাতে তোমার ম্যাথটা আছে আর ফিজিক্সটা আছে, করো। যতগুলো করলে গোল দাগ দিয়ে দিলে। রিজনিং এবং এটা করবে, সবাই পাস করবে, কোনো প্রবলেম নেই, পাস করবে, কোনো প্রবলেম না। 38 থেকে 40 যদি কেউ করে আসো, আর আলতু ফালতু করে খাতা নষ্ট করো না, নাম নষ্ট করো না, টাইম নষ্ট করো না। 38 থেকে 40 সিওর শট যদি এসছে, এরপর এমনই কোয়েশ্চেন করো যেগুলো তুমি সঠিক জানো। আর এক চান্সে যদি করলে 38-40টা হয়ে গেলে, এরপর তুমি যেগুলো জানো শুধুমাত্র সঠিকগুলো করতে যাবে, আলতু ফালতু হিসেবে করতে যাবে না। তোমরা ভাবছো যে সমস্ত সায়েন্সের স্টুডেন্ট এনডিএ পরীক্ষাও দেয়। এনডিএ পরীক্ষাতে 900-র মধ্যে কাট অফ কত আসে জানো? 900-র মধ্যে কাট অফ আসে 220, 900-র মধ্যে কাট অফ আসে
28, এইবারে 900-র মধ্যে কাট অফ এসছে, তোমার 900-র মধ্যে কত কাট অফ এসছে, এবারে কাট অফ এসছে 283। তাহলে ভাবো তোমার 30%ও পাস মার্কস দেয়নি, 30% হচ্ছে না, যেটা তোমার এনডিএ এর পরীক্ষার জন্য। এনডিএ পরীক্ষাতে তোমাদের 12 এর স্টুডেন্ট আছে যারা করে, এবং তারা তোমার ম্যাথ এবং ফিজিক্স যেটা আছে সেগুলোকে ট্রিকের হিসাবে, যে রিজনিং ম্যাথ আছে, ইন্টিগ্রেশন আছে, সেগুলো করতে থাকে। 900-র মধ্যে 283, 900-র মধ্যে 280, এরকম কাট অফ, মানে 30%ও কাট অফ হচ্ছে না। তুমি যদি 35 থেকে 40, 38 থেকে 40 করে রেখেছো, পাস করে আসো, আর ঝামেলা নেই। আর কিছু এমন করো না যেগুলোতে তোমার নেগেটিভ মার্কিং হয়। নেগেটিভ মার্কিং থাকবে, কারণ তোমাকে কম্পিউটার ক্ষেত্রে সব দিন, তুমি ধরো হয়তো 40টা করলে এবং তোমার নেগেটিভ মার্কিং হলো 5টা, একজন হয়তো 80টা করলো, যার নেগেটিভ মার্কিং হলো হয়তো 45টা, সব দিন তোমাকে আগে প্রায়োরিটি দেবে। এই 40টা করে 45টা যে ভুল করলো তাকে কোনোদিন প্রায়োরিটি দেবে না। এ হয়তো তোমার থেকে বেশি নাম্বার পাবে, তা সত্ত্বেও একে তোমার প্রায়োরিটি দেবে না, একে আগে প্রায়োরিটি দেবে না। ঠিক আছে, কেন তোমার যে ইয়েটা আছে কোশ্চেনে, যে কতগুলো ভুল করলো সেটার উপরও ডিপেন্ড করে, যে কারণে তোমার কাট অফটা, র্যাঙ্কিংটা বেড়ে যায়, রেলের ক্ষেত্রে দেখেছো বা এইসবের ক্ষেত্রে। বেশ, আর কিছু তো কোনো রকম অসুবিধা নেই। যারা যারা আছে পরীক্ষাতে মোটামুটি একটু আগে পৌঁছাবে, একটু আগে গিয়ে পৌঁছাবে পরীক্ষা হলে, একটু 12টা থেকে যেহেতু পরীক্ষা, 10:30টার মধ্যে এখানে পৌঁছে যাবে। কারো কারো অভ্যাস আছে হয়তো টয়লেট ফয়লেট সেটা পরিষ্কার করে ঢুকে নেবে, ঠিক আছে। দু একটা কারো যদি মাথা খারাপের জন্য আলো বাতাস ধোঁয়া লাগে, সেগুলো নিয়ে নিও, দিয়ে ঠিকঠাক করে ঢুকে যাবে। হ্যাঁ, না ওগুলো দরকার, ওগুলো তোমার একদিনের জন্য চিট করা যায়, এমন কিছু না, একদিনে চিট করা যায়, কাল থেকে আবার নর্মাল হিসাবে লিখে যাবে, কোনো প্রবলেম নেই। ওগুলো দরকার, নাহলে হুট করে ইয়ে হয়ে যাবে সেগুলোতে। কারো যদি আছে পান খেতে ইচ্ছে করে, কারো যদি পুরো সাদা কালো খেতে ইচ্ছে করে, সেগুলো নিয়ে নেবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দিয়ে ঠিকঠাক করে পরীক্ষা হলে বসে যাবে। পরীক্ষা হল 12টা পরীক্ষা, 11:30টায় গিয়ে রুমে ঢুকবে, 11:30 থেকে আধা ঘন্টা মোটামুটি চোখ বন্ধ করে থাকবে। রুমের মধ্যে কারোর সাথে বন্ধুত্ব করতে যেও না, এই জিনিসটা আরেকটা ভালো। রুমের মধ্যে তোমার রুমে, হ্যাঁ শোনো, তুমি যেখানে বসেছো, তোমার আগের এবং তোমার পিছনের কারোর সাথে বন্ধুত্ব করো না। পরিষ্কার বলে দিচ্ছি, যদি বন্ধুত্ব করেছো ঠকবে। পরীক্ষা হলে কারোর সাথে বন্ধুত্ব করো না, কারণ তুমি যখন ভালো হলে, আরে ভাই তোর বাড়ি কোথায়, আছে এইখানে, ওই স্কুল থেকে পড়েছিস, ওই কলেজ থেকে পড়েছিস, আমার দাদা, আমার মা, কাকা, মামা সব করে নিলে, দিয়ে বন্ধুত্ব করে নিলে, দিয়ে তুমি কোশ্চেন করবে, এ ভাই এটা বল না, এ ভাই এটা বল না, এ ভাই এটা বল না, এরকম করবে। তার চেয়ে দরকার, কারো কথা বলা দরকার নেই, পরীক্ষা হয়ে গেল তারপর বল কতগুলো করলি ভাই, কতগুলো করলি ভাই, তারপর জিজ্ঞেস করো, কোনো প্রবলেম নেই। পরীক্ষার আগে যদি জিজ্ঞেস করো, তোমাকে বারবার তোমার কোমরে দেখবে আচ্ছা করে একটা আলতো আলতো ছোঁয়া লাগছে, দিয়ে তুমি শিহরিত হচ্ছ, দিয়ে বলে কে রে ভাই, এ ভাই এই কোশ্চেনটা বলতো কি করলি, এরকম ভাবে হবে, ঠিক আছে। যে কারণে পরীক্ষা হলে গিয়ে বন্ধুত্ব করার দরকার নেই, কোনো ঠিক আছে প্রবলেম। দাদা। ঠিক আছে তো? দাদা বলি কনস্টেবল যখন কোশ্চেন লিখেছিল এটাতে কি হ্যাঁ, কনস্টেবল পরীক্ষায় কোশ্চেন লিক হয়েছিল না, এটা তো হতে পারে কি? হয়তো হবে, লিক হলে কতজন পাস করবে? যারা টুকলি করে তারা কি স্কুলে কোনোদিন ফার্স্ট হয় দেখেছো তুমি? না দাদা, আমাদের গ্রামে একজন আছে ফিজিক্স বানান জানে না, 95টা অ্যান্সার করেছে। ভালো করেছে, একজনের কি আরে অসুবিধা, ঠিক এগুলো আছে। মাইন্ড ডিস্ট্রাক্ট করা কথাবার্তা, এইগুলো ফালতু ফালতু আলোচনা ফালতু করে কি জিনিস লাভ? নিয়ে কেন ধ্যান দিচ্ছ? মেন্স আছে, রানিং আছে, সমস্ত কিছু আছে। আমি বললাম তো, কোনোদিন দেখেছো স্কুলের মধ্যে যে তোমার চোথা করতো, যে টুকলি করতো, তাকে কোনোদিন স্কুলে ফার্স্ট হতে দেখেছো? ও হয়তো এটাই পাস করে গেল, রান আছে, তারপর আবার হয়তো মেন্স আছে, তাই না? মেন্স আছে, ইন্টারভিউ আছে, সমস্ত কিছু আছে। তোমাকে গিয়ে যখন জিজ্ঞেস করবে যে তোমার নাম কি, দিয়ে তুমি যদি নাম বলতে না পারো, তোমার কিরকম হবে? ইন্টারভিউতে তোমার এমন তো নয় তুমি অলরেডি পাস করে আছো, তোমাকে শুধুমাত্র দেখে যে তোমার কমিউনিকেশন স্কিল কেমন, কথাবার্তা কেমন বলতে পারো, সেরকম। তোমাকে জিজ্ঞেস করলো তোমার বাড়ি কি, তোমার নাম কি, তুমি বলো সৌমেন করে 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 যদি বলো, তাহলে তোমার তো সেখানে গেল। একটা লোক তুমি রিপ্রেজেন্ট হিসেবে কথা বলবে, তোমাকে একটা কমিউনিকেশন স্কিল দরকার, একটা জনের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা দরকার। স্টেট হিসাবে বসে ঠিকঠাক করে কিভাবে কথা বললে, কারণ তোমার বুদ্ধির পরীক্ষা অলরেডি হয়ে গেছে, বুদ্ধির পরীক্ষা অলরেডি হয়েছে বলেই তুমি এখানে ইন্টারভিউতে বসে আছো। কোনো ঝামেলা নেই, কি দরকার নেই, লিক হলে হতে দাও। আচ্ছা আচ্ছা, সবাইকে লিক, বেস্ট অফ লাক, ভালো করে এক্সাম দাও সবাই। ওকে, হ্যাঁ হ্যাঁ, চলো দাদা সবাই বেরোচ্ছি বেস্ট। পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো। বলছি যে আমরা কনস্টেবলে যে 60 মিনিটে যে একটু টাইমের সংকটটা হয়, মানে অঙ্কগুলো পারলেও সব অ্যাটেম্প্ট করা যায় না, সেটা কি এর ক্ষেত্রে হবে? মানে হ্যাঁ টাইমের হবে প্রবলেম? নিশ্চয়ই, এর ক্ষেত্রে বেশি হবে, এর ক্ষেত্রে বেশি হবে, এর এখানে তো ক্ষেত্রে বেশি ম্যাথ হবে। অনেক টাইম। হ্যাঁ, ম্যাথ হ্যাঁ বেশ টাইম, প্রচন্ড টাইম নেবে তোমাকে। একটা যদি, এই যে বললাম না তোমাকে, বারবার বলছি না করো,
এক্স স্কোয়ার এক্স কিউ নাও করো, নাও করো তো তুমি এটা। হ্যাঁ না ইন্টিগ্রেশন cos z dz মানে sin হতো না। এবং আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, হ্যাঁ আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, দুটো সাথে তো একটা সংখ্যা যদি 119 হয় তাহলে বড় সংখ্যাটা কত? না কোনটা করতে টাইম লাগবে তোমার কম বলো? দ্বিতীয় সাথে টাইম কম লাগবে। তাহলে তুমি 7 একে 8 যে বড় সংখ্যাটা 7, তাহলে যে রেশিও বের করলো 7 গুণিত যেটা বেরোলো অ্যান্সার মনে মনেই করে নিতে পারবে তুমি, তাই না? যেটা দিলো 8 দিলে যদি 119 কে ডাইরেক্ট ভাগ যেত তুমি একেবারে করে নিতে, দিয়ে 7 সেটাকে 7 দিয়ে গুণ করবে। তুমি এটা করো তো, তুমি এক্স কিউ সমান ইউ ধরবে, দিয়ে 3x স্কোয়ার ডিএক্স সমান ডিইউ ধরবে, এক্স স্কোয়ার ডিএক্স এখানে বসাবে, দিয়ে তোমার হয়ে যাবে এক্স স্কোয়ার ডিএক্স সমান হয়ে গেল 1/3 ডিইউ ডিভাইডেড বাই 1/3, তারপরে এই যাচ্ছে তোমার cos ইউ অর্থাৎ 1/3 sin ইউ অর্থাৎ sin এক্স কিউ। নাও কত টাইম লাগলো তোমার? এই হচ্ছে ব্যাপার। মাইনাস হবে একটা। হ্যাঁ মাইনাস সাইনের ক্ষেত্রে যদি মাইনাস হয় মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস হবে না। ইন্টিগ্রেশন সাইনের ইন্টিগ্রেশনে মাইনাস হয় না, কসের ইন্টিগ্রেশনে মাইনাস হয়। হ্যাঁ ঠিক 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 ঠিক। ঠিক আছে তোমাকে, হ্যাঁ ঠিক আছে প্রথমে গিয়ে ঠিক আছে হ্যাঁ জিকে আর রিজনিং করবে, দিয়ে সেগুলোকে গোল দাগ দিয়ে দিলে ওই জিনিসটা তোরা বারবার বলছি, প্রথমে জিকে করবে তারপর রিজনিং করবে, দুটো করে নিলে দিয়ে ওদেরকে গোল দাগ দিবে, বেশ গোল দাগ দিলে তারপর তুমি ফিজিক্স আর ম্যাথ করো, তারপর এদেরকে গোল দাগ দাও। ঠিক আছে ঠিক আছে না, অল দ্য বেস্ট সবাইকে, ঠিকঠাক করে পরীক্ষা দাও, দিয়ে পরীক্ষা দিয়ে এসো, তারপর তোমাদের কোশ্চেন একটা দেখছি কিরকম হচ্ছে না হচ্ছে, তারপর তোমার হ্যাঁ আর বলছি কি আইডেন্টি কার্ড শুধু আধার কার্ড নিয়ে গেলে হলো তাই তো? হ্যাঁ একটা একটা আইডেন্টি কার্ড আধার কার্ড অরিজিনাল নিয়ে যাবে, জেরক্স কপি হ্যাঁ, নিয়ে যেও না, ফালতু ফালতু অরিজিনাল নিয়ে যাবে, অ্যাডমিট কার্ড আর ওইটা বেশ, আর জুতো ফুতো পরে যেও না, জুতো ফুতো এলাও করবে না, ফালতু ফালতু কোথায় খুলে রাখবে, ঠিক আছে? আর ঘড়িটা চপ্পল পরে যাবে, ঘড়িটা হ্যাঁ এনালগ ঘড়ি নিয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আর যদি কেউ ফোন নিয়ে যাও, চাইবে যে একটা কিপ্যাড ফোন নিয়ে যেতে, কারণ রাখার তো কোনো রকম সুরক্ষা নেই, তোমার ফোনটা হয়তো তুমি ঘরে রেখে দিলে, এমন তো নয় কিছু দরকার নেই, তাই না? যার হয়তো বন্ধু বান্ধব আছে জানাশোনা আছে সে হয়তো রেখে দিতে পারে, কিন্তু ফোন তো নিয়ে না যাওয়াটাই ভালো, কারণ বাই চান্স ওরা ডাইরেক্ট বলে দিয়েছিল কনস্টেবল সবাই দেখছিল তো, নিজের মাল নিজের মানে কি নাম বলে মালের দায়িত্ব আরোহীর, সেরকম ওরা ডাইরেক্ট বলে দিচ্ছে। আমাদের তো জুতো ফোন টাকা সব বাইরে রাস্তায় ফেলে দিয়েছিল, রাস্তায় ফেলে রেখে দিয়েছিল। রাস্তায় ফেলে দিয়েছিল, ভাইকে গাড়ির চাবি নিয়ে ঢুকতে দেয়নি, ভাই বলছে চাবি না ঢুকতে দিলে আমি পরীক্ষা দেবো না, চাবি নিয়ে ঝগড়া করেছে পুলিশ স্টেশনে, গাড়ির চাবি ঢুকতে দেয়নি না, দিয়ে কি করবে, শেষে আবার স্কুলের পিছন দিকে চাবিটা রেখে তারপর আবার গেছে।